আমার নাম ফারির উদ্দিন। আমি ভারতের রাজস্থান থেকে। বর্তমানে আমি ইউকেতে থাকছি। আমি এমন একটি ঘটনা শেয়ার করতে চাই যা আমি নিজ চোখে দেখেছি। জিনদের বাচ্চা, এক বা দুইটি নয়, বরং ডজন খানেক বাচ্চা দেখেছি। আজও যখন সেই দৃশ্য মনে করি, মনে হয় যদি সেই দিন আমি শুধু হ্যাঁ বলে দিতাম তাহলে আমার কি হতো। এই ভাবনা এলেই আমার শরীর শিউরে ওঠে। কথা হলো, এখন যদিও আমি ইউকেতে থাকি, তবুও আমার শৈশব আর শৈশবের সময় কেটেছে গ্রামের সেই জায়গাতেই। আর যেই ঘটনার কথা বলছি তা এখনও আমার জীবনে দাগ কেটে আছে। মাঝে মাঝে মনে হয় সেদিন যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে কি আমার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যেত। ঘটনা হলো, আমার বাবা গ্রামের মধ্যে বাগানের কাজ করতেন। আমরা গ্রামের ভালো চলতি পরিবারগুলোর একটি ছিলাম। আমাদের বাড়ি গ্রামের অন্য ঘরগুলো থেকে আলাদা। আমাদের নিজের ক্ষেতের ঠিক মাঝখানে তৈরি ছিল, চারদিকে সবুজে ঘেরা। বাড়ির উঠোন খুব বড় ছিল, যেমন সেই সময় হতো, যাতে বাচ্চারা আরামে খেলতে পারে। এমনকি বাড়িতে কোনো অতিথি এলে তাকে উঠোনের পেছনের চৌকিতে বসানো হতো। উঠোনের এক পাশে ছিল ছাউনি দেওয়া একটি ঘর, যার নিচেই ছিল রান্নাঘর। আমরা বাচ্চারা স্কুল থেকে ফিরে সারাদিন মাঠে খেতে খেলতাম। আমাদের বন্ধুদের মধ্যে হিন্দু, শিখ, মুসলিম সবাই ছিল। সেটা খুব ভালো সময় ছিল, সবাই মিলেমিশে খেলতাম। আমাদের এলাকারই এক ছেলে ছিল যার নাম ছিল করিম। সে বয়সে আমাদের থেকে প্রায় 6 থেকে 7 বছর ছোট ছিল। সে ছোটবেলা থেকেই ক্ষেতের মধ্যে কিছু বড় বড় গাছের ছায়ায় সে একাই খেলতো। এ কথা আমরা তার ছোটবেলা থেকেই জানতাম, যখন সে জন্মেছিল সেই সময় থেকেই। কারণ ওই পুরনো বড় গাছগুলোর পাশেই তার বাবার ছোট্ট একটি জমি ছিল, যেখানে সে কাজ করত। আর কাজের সময় দুপুরে যখন তার মা আসতো, তখন সে তার ছেলে করিমকে ওই গাছের ছায়ায় কাপড় দিয়ে তৈরি একটি দোলনায় শুইয়ে দিত। আর সেই দোলনাটা গাছের ডালে বেঁধে দিত, যাতে বাচ্চাটা আরামে ঘুমাতে পারে। আর স্বামী স্ত্রী দুইজনে রুটি খেয়ে আবার কাজে লেগে যেত। তখন থেকেই করিম যেন সেই গাছগুলোর, সেই ছায়ার, সেই জায়গার অভ্যস্ত হয়ে গিয়েছিল। ছোট থাকতে আমরা প্রায় দেখতাম সে ওই গাছগুলোর নিচে বসে পাতাগুলো হাত দিয়ে সরাচ্ছে, ছোট পাথর দিয়ে খেলছে। আমরা ভাবতাম বাচ্চা তো, বাবা মা খেতে কাজে ব্যস্ত, তাই সে এখানে খেলায় মত্ত হয়ে থাকে। কিন্তু বড় হয়ে যাওয়ার পরও সে ওই গাছের নিচে ঘুরঘুর করতেই থাকতো। গ্রামের তার সমবয়সী ছেলেরা তাকে হাজারবার সাথে চলতে বলতো, কিন্তু সে শুনেও না শোনার ভান করে ফিরিয়ে দিত। যখন সে কথা বলা শিখল, তখন তার মুখ থেকে বিভিন্ন ধরনের শব্দ বের হতে লাগলো। প্রথমে তার মা তার গুরুত্ব দেয়নি, কিন্তু যখন সে বারবার কোনো দিকের দিকে ইশারা করে কিছু অদ্ভুত শব্দ বলতো এবং তারপর সেই দিকে হেঁটে যেত, তখন চিন্তার উদ্রেক হলো। কারণ সে যেসব নাম উচ্চারণ করত সেগুলো কখনো কেউ শোনেনি। এতে সবাই উদ্বিগ্ন হলো, এই বাচ্চা আসলে কেমন ধরনের শব্দ বলছে। সাধারণত বাচ্চা তার পরিবেশ থেকে শেখে। যে ভাষা, যে শব্দ, যে বাক্য চারপাশে শোনা যায় সেগুলোই সে গ্রহণ করে। কিন্তু এই শব্দগুলো সম্পূর্ণ আলাদা। গ্রামবাসীরা প্রায় পথ চলতে করিমকে ওই গাছের নিচে একা খেলতে দেখে করিমের বাবাকে বলতো, আমাদের মনে হয় তোমার বাচ্চার ওপর কোনো ছায়া আছে, তাই সে সব সময় ওই গাছের নিচে একা খেলে। আর ব্যাহত যদিও সে একা দেখা যায়, সে একা নয়। তুমি খেয়াল করো, সে কারোর সঙ্গে খেলছে। কিন্তু আমাদের এখানে তো ব্যাপারটা সাধারণ। যতক্ষণ পানি মাথার ওপর দিয়ে না যায় ততক্ষণ চুপচাপ বসে ভাবতে থাকো কি করতে হবে। করিমের বাবাও ঠিক এটাই করেছিল। করিম যা কিছু শিখেছে তা সাধারণ বাচ্চাদের তুলনায় অনেক দেরিতে শিখেছে। সে কথা বলাও দেরিতে শুরু করেছিল। তার সমবয়সী বাচ্চারা পুরো বাক্য বলতে শুরু করেছে, কিন্তু সে তখনও কয়েকটা শব্দই শুধু বলতো, সেটাও একদিকে বসে বসে।
করিমের মা দেরিতে কথা বলায় খুব চিন্তায় ছিল, কারণ সে 3 বছর বয়সী হয়ে গেছে, কিন্তু পুরোপুরি চুপচাপ থাকতো। সব বুঝতো, কিন্তু বলতো শুধু 2 থেকে 1টা শব্দ, আর সেই শব্দগুলোর মানে কেউ বুঝতো না। তার মা তাকে চুরির পানি খাওয়াতো। হয়তো এটা কোনো টোটকা ছিল। সে হাঁটাও 4 বছর পর শুরু করেছিল। সে এক জায়গায় বসে থাকতো আর হামাগুড়ি দিয়ে সামনে এগোতো। যদিও সে দেখতে সুস্থ সবল বাচ্চা ছিল, কিন্তু যখন সে কথা বলা শুরু করলো, তখন তার ভাষা ছিল অদ্ভুত। ভিন্ন ভিন্ন শব্দ মিশিয়ে খুব অদ্ভুত এক ভাষায় কথা বলতো। গ্রামবাসীরা করিমের বাবাকে প্রায় বকাঝোকা করত, তুমি তোমার বাচ্চাকে কোনো হাকিমকে দেখাও না কেন? শেষ পর্যন্ত তার বাবা একবার এক হাকিমকে দেখালো। হাকিম তাকে দেখে বলল, করিম তার বয়সী বাচ্চাদের তুলনায় বেশ পিছিয়ে আছে। বাহ্যিকভাবে তার শরীর ঠিক আছে, কিন্তু মানসিকভাবে সে সমবয়সীদের তুলনায় অনেক পিছিয়ে গেছে। হাকিম পরামর্শ দিল, ওকে বেশি মানুষজনের মধ্যে বসাও, একা একা থাকতে দিও না, একা খেলতেও দিও না। কিন্তু যখন করিমকে ওই গাছের নিচ থেকে সরানোর চেষ্টা করা হতো, সে খুব চিৎকার চেঁচামেচি করত। করিম 3 বোনের একমাত্র ভাই এবং তার বাবার একমাত্র উত্তরাধিকারী। যখন তার বয়স 12 হলো, কিন্তু আচরণ তখনও ছোট বাচ্চাদের মতো, তখন তার বাবা কঠোর হলো। করিমকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতো, যাতে সে গাছের নিচে একা খেলতে না পারে আর বন্ধের সাথে খেলুক। সুযোগ পেলেই সে দেয়াল টপকে বাইরে চলে যেত এবং আবার সেই গাছের নিচে গিয়ে পৌঁছাতো। আমরা ছেলেরা তাকে বলতাম, করিম আমাদের সাথে খেলো, কিন্তু সে এক কান দিয়ে শুনতো আর আরেক কান দিয়ে বের করে দিত। তার মন স্কুলও লাগতো না। গত 5 বছর ধরে একই ক্লাসে ফেল হচ্ছিল। তারপর একদিন অন্য গ্রামের এক যোগী এই গ্রামে এসে পড়ল। সে করিমের অবস্থা দেখে বলল, করিম তো জিনদের বাচ্চাদের সাথে ওই গাছের নিচে খেলে। জিনদের বাচ্চারা তাকে কোথাও যেতে দেয় না। তারা দিনরাত তার সাথে ওই গাছের নিচে কথা বলে খেলে। এমনকি এখন নাকি অবস্থা এমন যে তারা করিমের সাথে তার বাড়িতেও চলে আসে এবং তার খাবারেও শরিক হয়। করিমের বাবা এটা শুনে তো পুরাই অবাক হয়ে যায়। তার একমাত্র ছেলে, আর সে নাকি এমন জিনদের সঙ্গ পাচ্ছে। সে যোগীকে বলল, আমার ছেলে জান ছাড়ান। যোগী বলল, এই বিদ্যা আমার নেই, শুধু আমার অভিজ্ঞতা থেকে এই কথাটাই বলতে পারলাম। এখন তোমরা বুঝে নাও তোমাদের কাজ। এখন করিমের বাবা নিজের ছেলেকেও ভয় লাগতে শুরু করলো, কিন্তু গ্রামে এমন কাউকে পাওয়া গেল না যে করিমকে ওই জিনদের বাচ্চাদের হাত থেকে উদ্ধার করতে পারে। তখন করিমের বাবা তার উপর অযথা কঠোরতা শুরু করলো। যেখানে গাছের নিচে তাকে দেখতো, সেখান থেকে মারতে মারতে বাড়িতে নিয়ে আসতো। কিন্তু করিম বাড়ি এসে অস্থির হয়ে যেত, একদম ছোট বাচ্চার মতো পা ছুঁড়ে মাটিতে গড়াগড়ি করত, কাঁদতো, চিৎকার করত, আর যতক্ষণ না আবার গাছের নিচের ছায়ায় গিয়ে পৌঁছাতো ততক্ষণ শান্ত হতে পারতো না। সময় এভাবেই কেটে গেল। আমরা তাকে এমনভাবেই বড় হতে দেখেছি। করিম এখন 16 বছরের ছেলে, কিন্তু তার মানসিক বয়স 7 থেকে 8 বছরের শিশুর মতো। পার্থক্য শুধু এই যে সে অল্প অল্প কথা বলতে শিখেছে। শারীরিকভাবে তার বৃদ্ধি ঠিক আছে, কিন্তু মস্তিষ্কের উন্নতি হয়নি। করিমের বাবা এমন কাউকে খুঁজে পেল না যে তার ছেলেকে সেই জিনদের বাচ্চাদের প্রভাব থেকে মুক্ত করতে পারে। জিনদের বাচ্চারা কাউকে দেখা যায় না, কিন্তু করিম তো সকলের মতো সবার সামনে থাকে। অথচ হঠাৎ কোনো একদিকে তাকিয়ে এমনভাবে হেসে উঠত যেন কেউ তাকে হাসাচ্ছে। এমনভাবে সে হঠাৎ হাসতো, আবার এমন মনে হতো যেন কেউ তার হাত ধরে নিজের দিকে টেনে নিচ্ছে। আর তারপর করিম উঠে দাঁড়িয়ে কোনো অদেখা জীবের সঙ্গে গাছের নিচে চলে যেত। এই সময়ের মধ্যেই করিমের বাবা এই নশ্বর দুনিয়া থেকে চলে গেল। তার বাবার মৃত্যুর পর করিমের মানসিক অবস্থা এমন ছিল না যে সে জমি জমা বা ফসলের দেখভাল করতে পারে। বাধ্য হয় তার নতুন বউ, অর্থাৎ তার ভাবির স্বামীকে, মানে দুলাভাইকে সব দায়িত্ব সামলাতে হলো।
সবাই একটা ব্যাপার লক্ষ্য করেছিল, করিম মাঝে মাঝে এমন সব কথা বলে ফেলতো যেগুলো কারো জানা থাকতো না। সবাই তখন অবাক হয়ে ওর কথার দিকে নজর দিত, আর করিম ডান দিকে তাকিয়ে এমনভাবে হাসতো যেন কেউ তাকে বাহবা দিচ্ছে। একবার আমাদের পাশের বাড়িতে কিছু নগদ টাকা আর গহনা চুরি হয়ে গেল। ব্যাপারটা কোর্ট কাছারিতেও চলে গেল, কিন্তু চোর ধরা পড়ল না। প্রতিবেশীরা খুবই চিন্তায় ছিল। করিমের মাও সেদিন তাদের বাড়িতে গিয়েছিলেন, কারো ওপর সন্দেহ ছিল না। আর টাকা গহনা চুরি হওয়া খুব বড় ক্ষতি। সেই বাড়ির মহিলা কাঁদতে কাঁদতে বলছিল, জীবনভর যা জমিয়েছিলাম, মেয়েদের জন্য গহনা রেখেছিল আর বাড়ি পাকাকরণ করার জন্য টাকা জমাচ্ছিল, সবই চুরি হয়ে গেছে। বাড়িটা দুঃখে ভরা ছিল। ঠিক সেই সময় করিম তার মাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়। তখনও করিম জানতো না তাদের বাড়িতে এমন বিপদ ঘটেছে। স্বাভাবিকভাবেই এত বড় ক্ষতির বিষয় করিমের মাথায় ঢোকানোর মতো বয়স তার ছিল না। করিম ঘরে ঢুকলো। তার আশা বা না আসা যেন একই কথা। তার মা আর মহল্লার আরও দুই একজন মহিলা সেই অসহায় প্রতিবেশীকে সান্ত্বনা দিচ্ছিল। করিম এগুলো দেখল এবং চুপচাপ ঘরের এক কোণে গিয়ে বসে সবাইকে লক্ষ্য করতে লাগলো। করিম কোণে বসেছিল অল্প কিছুক্ষণেই। ঠিক তখনই সেই প্রতিবেশী মহিলার ছেলে ঘরে প্রবেশ করলো। সে ঘরে ঢুকতেই করিমের চোখ তার উপর পড়ল। করিম সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে তার সামনে গিয়ে দাঁড়াতেই তাকে জোরে জড়িয়ে ধরলো এবং গলা চেপে ধরলো। ওই ছেলে এই হঠাৎ আক্রমণের জন্য একবারই প্রস্তুত ছিল না। সে ছটফট করতে লাগলো। ঘরের মহিলারা ভাবলো হয়তো করিম পাগলামির কারণে এমন করছে। প্রতিবেশী মহিলা দৌড়ে এগিয়ে এলো ছেলেটিকে বাঁচাতে। করিমের মাও ছুটে এসে ছেলেটিকে ছাড়ানোর চেষ্টা করলেন। ঠিক তখন করিম ভাঙা ভাঙা কথায় বলল, গহনাগুলো আর টাকাগুলো দুটোই এই চুরি করেছে। সেই কথাটা 3 থেকে 4 বার পুনরাবৃত্তি করল। করিমের মা হাত ছেড়ে দিলেন আর সেই মহিলা বিস্ময়ে করিমের দিকে তাকিয়ে থাকলেন। যে ছেলেটি ধরা পড়েছিল সে তো পুরো কেঁপে উঠল করিমের কথা শুনে। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, পাগল, জিন্নাতের বাচ্চাদের সাথে সারাক্ষণ থাকে। আমাদের বাড়িতে চুরি হয়েছে, আবার আমারই ওপর দোষ চাপাচ্ছে। তখন করিম বলল, দোষ চাপাচ্ছে না। সে ওই প্রতিবেশী মহিলার দিকে তাকিয়ে বলল, যাকে নিতে চান নেন, এখনই জিনিসগুলো পাওয়া যাবে। আমি দেখাই কোথায় লুকিয়েছে। মহিলা অবাক হয়ে করিমের মায়ের দিকে তাকালেন। করিমের মাও হতবাক, বুঝতে পারছিলেন না তিনি কার পক্ষ নেবেন। এদিকে ছেলেটার বাবা পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। সে এগিয়ে এসে করিমকে জিজ্ঞেস করলো, তুই জানিস কিভাবে? করিম আবার ভাঙা ভাষায় বলল, আমি জানি। ছেলেটা জোরে জোরে বলতে শুরু করলে তার বাবা ইশারা করে তাকে চুপ করালো। তারপর করিমের দিকে তাকিয়ে বলল, চল, কোথায় নিয়ে যেতে হবে? কোথায় লুকানো আছে দেখাস। করিম বলল, চুপচাপ আমার পেছনে আসেন। প্রতিবেশী মহিলার স্বামীর সামনে তখন আর কারো কথা বলার সাহস ছিল না। করিম বাড়ি থেকে বের হলো, সামনে সামনে হাঁটতে লাগলো। পিছনে সবাই, কেউ জানতো না আসলে কি হতে চলেছে। হাঁটতে হাঁটতে করিম সেই একই ছেলের জমির পাশের বাঁ দিকের সরু পথ ধরে গিয়ে দাঁড়ালো। সেখানে একটি গাছ ছিল। গাছের নিচে গিয়ে করিম বসে 2 হাত দিয়ে মাটি করতে লাগলো। ওই ছেলেটার মুখ অবাক হয়ে ফাঁকা হয়ে গেল, আর ভয় আর বিভ্রান্তিতে তার মুখের রং সাদা হয়ে আসছিল। সে প্রচণ্ডভাবে ঘাবড়ে গিয়েছিল। কিছুক্ষণ খোঁড়াখুড়ি করার পর করিম একটা পটলি বের করলো। সেটা ছিল ঠিক সেই প্রতিবেশী মহিলার মাথায় পরার ওড়না, যেটা এখন পটলির মতো করে সবার সামনে পড়েছিল। এরপর প্রতিবেশী লোকটি তার ছেলে আর স্ত্রী দুইজনকে দেখল এবং এগিয়ে এসে 2 হাতে পটলিটি খুলল। সামনে সব নগদ টাকা আর গহনা পাওয়া গেল। সবার মুখ অবাক হয়ে খোলা রয়ে গেল। ছেলেটি তো কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালালো। তার বাবা তার পেছনে দৌড়ালো। প্রতিবেশী মহিলা এসব দেখে এগিয়ে এলেন। গহনা আর টাকা আবার পটলিতে ভরে 2 হাতে শক্ত করে ধরে করিমের মায়ের দিকে ফিরে বললেন, তোমার করিম ভালো কাজ করেনি। সবার সামনে আমার ছেলের ইজ্জত নষ্ট করলো।
সেখানে উপস্থিত নারী পুরুষ সবাই এই কথায় সেই মহিলার দিকে তাকিয়ে রইল। এই ঘটনার পর গ্রামবাসীর মনে হচ্ছিল করিমের ওপর যেন কোনো কিছু তো আছে। সে যখনই কোথাও যেত এবং কারো দিকে ইশারা করত, তখন এমন কিছু বলে ফেলতো যা শুধু সেই মানুষটিই জানতো, আর সেটাই ছিল তার গোপন কথা। শোনার পর মানুষ হতবাক হয়ে যেত, কারণ সেই গোপন কথাটা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানতো না। আমার একজন বন্ধুর ব্যাপারেও করিম তার পাশ দিয়ে যায় আর শুধু একটি বাক্য বলে, বাক্য নয়, যেন বোমা ফাটালো। করিম বলল, বাপ মোরা খুশি আছে তোর ভেতরে, তাহলে বাইরে এই শোক দেখাচ্ছিস কেন? আমার বন্ধু এই কথায় থমকে গেল, নিজের ভাবনা সামলে বলল, পাগল হয়েছে ও? কারো বাপ মরলে কেউ খুশি হয় নাকি? তখন করিম শিশুদের মতো ভঙ্গিতে বলল, কেন? বাড়িঘরের একমাত্র ওয়ারিস তো তুই, বোনদের তো তুই কোনো অংশ দিবি না। আমার বন্ধুর মুখের রং একদম লাল, একবার সাদা হচ্ছিল। মনে হলো তার ভেতরের চোর ধরা পড়ে গেছে, তাই সে সেই জায়গা থেকে উঠে গেল। আমি মনে মনে ভাবতাম, কিন্তু আমার একটা স্বভাব ছিল, যতক্ষণ পর্যন্ত কথা আমার নিজের ওপর না আসে ততক্ষণ আমি অন্যের কথা বিশ্বাস করতাম না। আর এখনও আমার এই অভ্যাস একই রকম শক্তভাবে রয়ে গেছে। তখন আমার মনে হতো করিম হয়তো হাওয়ায় কথা বলে, এলোমেলো কথা বানায়, কিন্তু একদিন সে এমন একটি কথা বলল সবার সামনে, যা আমি একান্ত একা থাকলেও কখনো মুখে উচ্চারণ করিনি। পাশের গ্রামের এক মেয়েকে আমি এক বিয়েতে দেখেছিলাম। সে আমাকে খুব ভালো লেগেছিল এবং মনে মনে ঠিক করেছিলাম যখনই বিয়ে করব মায়ের কাছে ওই মেয়ের কথাই বলবো। এই কথা তো আমার ফেরেস্তাদেরও জানা ছিল না, অথচ করিম বন্ধুবান্ধবের সামনে ওই মেয়ের নাম ধরে বলল, ফরিদুদ্দিন ভাই ওই মেয়ে। সে মেয়ের নাম পর্যন্ত বলে দিল। আমি আজও তার নাম মুখে আনবো না। করিম বলল, ওই মেয়ে অমুক গ্রামের, আপনার জন্য ঠিক হবে না। তার বিয়ে তো কোনো শহরে বাবুর সাথে হবে। অর্ধেক কথাই হুবহু সত্য ছিল। সত্যি আমি মন থেকে ওই মেয়ের প্রতি সম্মান আর এক ধরনের অনুভূতি পোষণ করতাম। আর কিছুদিন পর সত্যি মেয়েটার বিয়ে শহরের এক শিক্ষিত ছেলের সাথে হয়ে গেল। এখন তো করিমের মধ্যে সত্যি একটা টান অনুভব করতে শুরু করলাম। তার কিভাবে জানা হয়ে যায়, কেউ তাকে কিছু জিজ্ঞেসও করে না, আর হঠাৎ এমন সব কথা বলে ফেলে যেগুলো শুধু সেই মানুষটাই জানে, অথবা আল্লাহ। আমার ভেতর কৌতূহল তৈরি হলো, তাই করিমের কাছে যাওয়ার চেষ্টা করতে লাগলাম। সবাই জানতো সে সবসময় সেই গাছগুলোর নিচে পাওয়া যায়, তাই স্কুলের কাজ সেরে আমি প্রায় অজুহাত বানিয়ে তার কাছে যেতাম এবং তার সাথে কথা বলার চেষ্টা করতাম। কিন্তু দেখি আমি বেশি সরল। এটা ভাবিনি যে ছেলে সবার গোপন কথাই বলে ফেলছে, সে কি আমার মনের কথাও পড়তে পারবে না? প্রথম 2 দিন আমাকে দেখে শুধু হাসলো। তারপর যখন প্রতিদিন আসতে লাগলাম, সে বলল, ফরিদ কি চাও তুমি? আমি চমকে গেলাম। এরপর তাকে সত্য কথাই বললাম। করিম, তুমি আমাকে বলো, এই সব কথা তোমাকে কে বলে? যে কথা তুমি গ্রামের লোকদের সম্পর্কে বলে দাও। এই কথা শুনে সে গাছের দিকে ইশারা করে বলল, আমার সাথীরা। তারপর হেসে উঠল। সে হাততালি দিতে দিতে হেসে উঠল। তারপর মাটিতে বসে মাটির ওপর আঁকাবাঁকা রেখা টানতে লাগলো। আমি ওর পাশেই বসে পড়লাম। করিমের মুখ নিজের দিকে ঘুরিয়ে পড়লাম। ওরা কি জিন যাদের সাথে তুমি খেলো? এই প্রশ্নে সে একদম অদ্ভুত হয়ে গেল। তার চোখে এক অস্বাভাবিক ঝিলিক দেখা দিল। সে বলল, তুমি কি আমাকেও ওদের থেকে আলাদা করতে চাও? আমি দ্রুত বললাম, না, এমন কিছু না। আমি তোমাকে ওদের থেকে আলাদা করতে চাই না। কিন্তু সে হঠাৎ জোরে জোরে মাথা নাড়াতে লাগলো, যেন কোনো ছোট বাচ্চার কাছ থেকে তার প্রিয় খেলনা কেড়ে নেওয়া হচ্ছে। তার এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং সেখান থেকে উঠে এলাম। এরপরও আমি প্রায় করিমের কাছে যাওয়ার চেষ্টা করতে থাকলাম। একদিন সুযোগও পেয়ে গেলাম। আমি করিমকে অদৃশ্য বাচ্চাদের সাথে খেলতে দেখে নিজেও ধীরে ধীরে তার খেলায় জড়িয়ে গেলাম। কয়েকদিনের চেষ্টায় আমিও সেই তালিকায় ঢুকে গেলাম যারা করিমের সাথে খেলতো। তারপর একদিন কথা বলতে বলতে আমি করিমকে জিজ্ঞেস করলাম, করিম, আমাকে বলো, কে তোমাকে এসব বলে? সেদিন আমি করিমকে ভালো করে লক্ষ্য করলাম। বাহ্যিকভাবে তার মন বাচ্চাদের মতোই ছিল, কিন্তু এই প্রশ্নে সে আমাকে গভীরভাবে দেখতে লাগলো। সে আমার হাত ধরলো এবং বলল, চলো আমি তোমাকে দেখাই আমাকে কে খাওয়ায়। এই কথা বলে সে মাথা একদিকে ঘুরিয়ে দিল। আমার পুরো শরীর জমে গেল। সেই মুহূর্তে আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। সে বলল,
ওইদিকে দেখো। সে ঠিক যেমন বলেছিল তেমনই তাকালাম, আর যা দেখলাম গাছের নিচের সেই জায়গাটা আর আগের মতো ছিল না। সেটা সম্পূর্ণ এক অন্য জগতের মতো মনে হলো। এটা আমাদের পরিচিত দুনিয়া ছিল না, যেখানে ডজন ডজন শিশু ছিল। তারা সবাই আমাকে দেখছিল। করিম বলল, এরা সেই বাচ্চারা, আমি তাদের সাথেই থাকি, এরা আমার বন্ধু, আমি এদের সাথেই খেলি। ওই বাচ্চাগুলো দেখতে মানুষের বাচ্চাদের মতোই ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু বড় ছিল আর কিছু ছোট ছোট বাচ্চা, কিন্তু তাদের চোখে এক অদ্ভুত দুষ্টুমি ভরা ঝিলিক ছিল। আমি সেই বাচ্চাদের দেখায় এতটা মগ্ন হয়ে গিয়েছিলাম যে চারপাশের খেয়ালই ছিল না। তখন তাদের মধ্যে থেকে 3টে জিনের বাচ্চা এগিয়ে এলো এবং আমার হাত ধরলো। আমি তাদের হাতের দিকে ভালোভাবে তাকালাম। তাদের হাত তাদের শরীরের তুলনায় অনেক বড় এবং একদম খসখসে ছিল। তারপর তারা আমার চোখে চোখ রেখে বলল, আমরা করিমকে সব কিছু বলি যা সে তার মুখে বলে। এরপর আরেকটি বাচ্চা এগিয়ে এসে বলল, তুমি আমাদের সাথে খেলবে? আমি তখন পুরোপুরি নিজের হুঁশে ছিলাম না, কিছুই বুঝতে পারছিলাম না আমি কি শুনছি আর কি উত্তর দেব। কিছুক্ষণ চুপ থাকার পর আবার বাচ্চাটা বলল, বলো তুমি আমাদের সাথে খেলবে? আমার মধ্যে উত্তর দেওয়ার শক্তিই ছিল না, বুঝতেই পারছিলাম না কি বলবো। তখন সেই বাচ্চা আমার হাতে একটা ধাক্কা দিয়ে আবার বলল, তুমি কি আমাদের সাথে খেলবে? তৃতীয়বার যখন সেই কথা বলল, তখন আমার মনে হলো আল্লাহ যেন আমার উপর দয়া করেছেন। ঠিক সেই সময় আমাদের গ্রামের কাছের মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে এলো। সেই মুহূর্তে মনে হলো যেন কেউ আমাকে ভেতর থেকে ঝাঁকুনি দিল। আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম। আমি জোরে বললাম, না, আমি তোমাদের সাথে খেলবো না। এ কথা বলে আমি পেছন ফিরে দাঁড়ালাম। পেছন ফিরতেই মনে হলো যেন একটা ধাক্কা খেলাম, কারণ আমি সেই দুনিয়া থেকে বের হয়ে এসেছি। তারপর আমি দৌড়ে বাড়ির দিকে ছুটলাম। আমি কিভাবে বাড়ি পৌঁছেছি, কতক্ষণ ভয় নিয়ে বসেছিলাম তা মনে নেই। শুধু নিজের মনেই আফসোস করছিলাম, আমি কি করে ফেললাম। যদি আমিও করিমের মতো হয়ে যাই তাহলে কি হবে? কারণ করিম তো জিনের বাচ্চাদের সাথে খেলতে খেলতেই এমন হয়ে গেছে। যদি আমারও এমন হয়? আমি অনেকক্ষণ ভয়ে ভয়ে চারপাশ দেখছিলাম, যেন কেউ আমাকে অনুসরণ করছে। মনে হচ্ছিল সেই বাচ্চাগুলো আমার কাছাকাছি চলে এসেছে কিনা, কিন্তু আল্লাহর শুকরিয়া, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো এজন্যই যে আমি তাদেরকে বলেছিলাম আমি খেলবো না, কিন্তু এরপর থেকে আমি যেখানে করিমকে দেখতাম সেখান থেকেই পালিয়ে যেতাম। এখন আমার করিমকে ভয় লাগতো। আমি তার চোখে আমার জন্য কিছু একটা দেখতাম। আমি তার মুখোমুখি হতে চাইতাম না, কারণ আমি আর ওই গ্রামের কাছেও যেতে চাইতাম না। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটা ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো। এবং যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে নতুন ঘটনা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।